সালটা ১৬৫৮। দিল্লির মসনদে তখন কুখ্যাত মুঘল বাদশাহ আওরঙ্গজেব উত্তর ভারতের অধিকাংশ অঞ্চল দখল করার পর তার নজর পড়ল দক্ষিণ ভারতে। প্রাচীন ভারতের প্রায় সমস্ত রাজা ততদিনে মুঘল সম্রাটের কাছে মাথা নত করেছে। এই সময় বিশাল মুঘল সেনাবাহিনীর সামনে মাথা তুলে দাঁড়ালেন একজন বীর মারাঠা। তিনি হলেন অখণ্ড ভারতের প্রথম রূপকার শিবাজি শাহজি ভোঁসলে। সারা ভারত তাকে চেনে ছত্রপতি শিবাজি নামে। তিনি শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি একাধারে ছিলেন একজন বিচক্ষণ সংগঠক এবং কূটনৈতিক নেতা। বিজাপুরের সেনাপতি আফজাল খান থেকে শুরু করে মুঘল সম্রাট আওরঙ্গজেব কেউই বাগে আনতে পারেননি শিবাজি মহারাজকে। নমস্কার, আমি সুজয় নীল। আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন ছত্রপতি শিবাজিকে নিয়ে একটা ভিডিও করতে, তাই আজকে আপনাদের কথা রাখতেই এই ভিডিওটা করা। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়ি আজকের ভিডিওতে। ১৬২৭ সালে জন্ম হয় শিবাজির। এই সময় বিজাপুরের সুলতান ছিলেন মোহাম্মদ আদিল শাহ। তাঁরই অধীনস্থ কর্মচারী ছিলেন শাহজি ভোঁসলে। এই শাহজি ভোঁসলে এবং তার স্ত্রী জিজাবাইয়ের পুত্র হলেন বীর শিবাজি। শিবনেরির পার্বত্য অঞ্চলে জন্ম হয় শিবাজি মহারাজের। কিন্তু তার পিতা যেহেতু সুলতানের অধীনে কাজ করতেন, তাই শিবাজি তার মায়ের তত্ত্বাবধানে দাদাজি কোন্ডদেব নামে এক ব্রাহ্মণ পরিবারে বেড়ে উঠতে লাগলেন। সেখানেই মা জিজাবাইয়ের কাছে ধর্ম এবং শাস্ত্রের পাঠ শিখলেন তিনি। জিজাবাই খুব অল্প বয়স থেকেই শিবাজির মনে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার বীজ বপন করে দিয়েছিলেন। আর শিবাজির মনে দেশপ্রেম সঞ্চার করেছিলেন দাদাজি কোন্ডদেব। ধর্ম এবং শাস্ত্র শিক্ষার সঙ্গে সঙ্গে খুব অল্প বয়স থেকেই শিবাজি অস্ত্রচালনায় পারদর্শী হয়ে উঠেছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি গেরিলা যুদ্ধ পদ্ধতি শিখে ফেলেছিলেন। আর এর ঠিক 2 বছরের মাথায় তিনি এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যেটা চমকে দিয়েছিল গোটা ভারতবর্ষকে। সালটা ১৬৪৩। এই সময় বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। এর ফলে রাজ্যের শাসন ব্যবস্থায় অরাজকতার সৃষ্টি হলো। আর এই সময় শিবাজি ওই অঞ্চলের মারাঠা সৈন্যদের একত্রিত করে তোরনা দুর্গ আক্রমণ করলেন এবং সেটা দখল করে নিলেন। মাত্র 16 বছরের এক ছেলের এরকম দুঃসাহসিক আক্রমণে নড়ে চড়ে বসলেন মোহাম্মদ আদিল শাহ। আসলে তিনি তখনও বুঝতে পারেননি এই 16 বছরের বাচ্চা ছেলেটাই একদিন সমগ্র মোগল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। তোরনা দুর্গ জয় করার পর শিবাজি মাত্র 2 বছরের মধ্যেই পুনের বিভিন্ন অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে ফেললেন। তোরনার পর শিবাজি কোন্ডানা এবং পুরন্দর দুর্গ দখল করলেন। এই দুর্গ দুটো বিজাপুরের সব থেকে শক্তিশালী দুর্গ ছিল। এরপর তিনি এক এক করে রাজগড়, বারামতি এবং ইন্দাপুর অঞ্চলের বিভিন্ন দুর্গে আক্রমণ করলেন এবং সব কটা দুর্গ দখল করে নিলেন। বিজাপুরে আধিপত্য বিস্তার করার পর তিনি পশ্চিমের দিকে এগিয়ে গেলেন এবং কুল্যাণ নামক গুরুত্বপূর্ণ স্থান নিজের দখলে আনলেন। এই সমস্ত ঘটনাগুলো মোহাম্মদ আদিল শাহর কানে আসছিল, কিন্তু তিনি সরাসরি শিবাজিকে আক্রমণ করার সাহস পেলেন না, কারণ ততদিনে শিবাজির কীর্তিকলাপ আদিল শাহকে আতঙ্কিত করে তুলেছিল। এদিকে আদিল শাহর দরবারে শিবাজিকে বন্দী করার প্রস্তাব সেই সময় উঠতে শুরু করেছে। অনেকেই শিবাজিকে শাস্তি দেওয়ারও প্রস্তাব রেখেছেন। আগেই বলেছি, আদিল শাহ ভয় পেয়েছিলেন, আর তাছাড়াও তার শরীরে বার্ধক্য দানা বাঁধতে শুরু করেছিল। তাই তিনি শিবাজিকে শায়েস্তা করার জন্য একটা অন্য পন্থা অবলম্বন করলেন। ১৬৪৮ সালে আদিল শাহ বন্দী করলেন শিবাজির পিতা শাহজি ভোঁসলেকে। আর এই খবর শিবাজির কানে পৌঁছতেই তিনি তার সেনাবাহিনী নিয়ে ফের একবার বিজাপুর আক্রমণ করলেন। গেরিলা পদ্ধতির সাহায্য নিয়ে অসীম বীরত্বের সঙ্গে তিনি শুধু যুদ্ধই করলেন না, বুদ্ধির সাহায্য নিয়ে নিজের পিতাকে মুক্ত করে আনলেন। এরপর ১৬৪৮ সাল থেকে ১৬৫৫ শিবাজি আর কোনো সংঘর্ষে জড়াননি। আদিল শাহ ভাবলেন হয়তো শিবাজি আর রাজ্য বিস্তারে ইচ্ছুক নন। সমস্ত শত্রুরা ভাবল শিবাজির ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকেছে। আসলে এটা ছিল একটা ভীষণ ঝড় আসার আগের পূর্বাভাস। কথায় আছে, প্রাকৃতিক দুর্যোগ আসার আগে প্রকৃতি শান্ত হয়। শিবাজিও চুপিসারে নিজের সাহস এবং শক্তিতে শান দিচ্ছিলেন। তিনি বুঝে গেছিলেন মুঘলদের বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়তে হলে শুধু সেনা বলের সাহায্য নিলে হবে না। এই যুদ্ধে জেতার জন্য প্রয়োজন সঠিক সময় এবং স্ট্র্যাটেজি। আর এই কারণেই তিনি সমস্ত রকম যুদ্ধ থেকে বিরতি নিয়েছিলেন। এরপর ১৬৫৬ সালে নির্বাসন কাটিয়ে
সমস্ত শক্তি নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন বীর শিবাজি। 1656 সালে শিবাজি মহাবালেশ্বর আক্রমণ করলেন এবং সেখানে জাবলি ঘাঁটি দখল করে নিলেন। শত্রুপক্ষ শিবাজির আচমকা আক্রমণ এবং রণনীতি গুণাকরও টের পায়নি। এই জাবলি ঘাঁটি ছিল মহারাষ্ট্রের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের করিডোর। জাবলি ঘাঁটি দখল করার ফলে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রের কন্ট্রোলও চলে এলো শিবাজির হাতে। এদিকে বিজাপুরের সুলতান আদিল শাহ বেগম শিবাজির উত্থানে বিরক্ত হয়ে সমস্ত সভাসদদের রাজ দরবারে ডেকে পাঠালেন। বেগম সমস্ত সভাসদদের একটাই প্রশ্ন করলেন, এই বিজাপুরের মাটিতে কি এমন কোনো বীর যোদ্ধা নেই যে শিবাজিকে শায়েস্তা করতে পারে? স্বাভাবিকভাবেই সুলতানই যেখানে শিবাজিকে ভয় পাচ্ছেন, আর কেই বা সাহস দেখাতে পারে? এই সময় বিজাপুরের সেনাপতি আফজাল খান এগিয়ে এলেন। তিনি বেগমকে বললেন, শিবাজিকে পরাস্ত করা তো অনেক ছোটখাটো ব্যাপার। আমি এই রাজসভায় শিবাজিকে বন্দি করে নিয়ে আসার ক্ষমতা রাখি। ঐতিহাসিক যদুনাথ সরকার একটা বই লিখেছিলেন, বইটার নাম শিবাজি অ্যান্ড হিজ টাইমস। সেখানে তিনি লিখছেন, আফজাল খান ভরা সভাসদের সামনে ঘোষণা করেছিলেন, কে শিবাজি? আমি তাকে শিকলে বেঁধে সবার সামনে নিয়ে আসব, আর এটা করার জন্য আমাকে নিজের ঘোড়ার পিঠ থেকেও নামতে হবে না। এরপর যা ঘটেছিল সেটা ভারতবর্ষের বীরত্বের ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আফজাল খানের আবার একটা ইতিহাস রয়েছে। শিবাজির পরিবারের সঙ্গে তার শত্রুতা ছিল বহু পুরনো। শিবাজির পিতা শাহজি ভোঁসলে এবং আফজাল খান একই সঙ্গে কাজ করতেন, কিন্তু আদিল শাহর নির্দেশে এই আফজাল খানই শাহজি ভোঁসলেকে বন্দি করে বিজাপুর রাজদরবারে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, শাহজি ভোঁসলের স্ত্রী এবং শিবাজির মা জিজাবাই মনে করতেন শিবাজির দাদা সাম্ভাজিকে হত্যা করার পিছনেও এই আফজাল খানেরই হাত ছিল। শিবাজিকে বন্দি বানানোর দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই আফজাল খান কিন্তু প্রথমেই যুদ্ধ ঘোষণা করেননি। তিনি তার এক দূতকে পাঠিয়েছিলেন শিবাজির কাছে। আফজাল খানের সেই দূত শিবাজির কাছে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এলেন। শিবাজির সঙ্গে আফজাল খান দেখা করতে চান, এটাই ছিল মূল প্রস্তাব। আফজাল খান খুব ভালো করে জানতেন মহারাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে শিবাজিকে কাবু করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ গেরিলা যুদ্ধনীতি একমাত্র শিবাজি শিখেছিলেন। তাই শিবাজিকে হারাতে অন্য কোনো কৌশল প্রয়োজন, যেমন ভাবা তেমন কাজ। আর এদিকে আফজাল খানের সঙ্গে শিবাজিও দেখা করতে রাজি হয়ে গেলেন। 10ই নভেম্বর 1659 মহারাষ্ট্রের সাতারা জেলার প্রতাপগড় দুর্গের পাদদেশে একটা বিশেষ তাঁবু তৈরি করা হলো। সেখানেই শিবাজি এবং আফজাল খানের মিটিং ফিক্স হলো। শিবাজি সময় মতো তাঁবুতেও পৌঁছলেন, আফজাল খানও এলেন। কিন্তু আফজাল খানের প্ল্যান ছিল শিবাজিকে মিটিং করার সময় হত্যা করার। শিবাজি আফজাল খানের এই চাল আগেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি রাজ পোশাকের ভিতরে একটা বাঘনখ লুকিয়ে এনেছিলেন। যখনই দেখলেন কথা বলার উছিলায় আফজাল খান তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, সেই সময় ছত্রপতি শিবাজি নিজের কোমরের গোঁজা বাঘনখ দিয়ে আঘাত করলেন আফজাল খানকে। আর ওখানেই আফজাল খান ইতিহাস হয়ে গেলেন। এরপর আফজাল খানের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ল এবং তারা পিছু হটতে বাধ্য হলো। আফজাল খানকে হত্যা করে সমগ্র মুঘল সালতানাতকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চেয়েছিলেন ছত্রপতি শিবাজি, আর সেটা হলো ছলে বলে কৌশলে কোনোভাবেই শিবাজিকে পরাস্ত করা সম্ভব নয়। শিবাজির সঙ্গে প্রথম থেকেই আওরঙ্গজেবের শত্রুতা কিন্তু ছিল না, বরং তাদের মধ্যে একটা অলিখিত সমঝোতা হয়েছিল 1656 সালে। কি সেই সমঝোতা? ওই বছরই মারা যান সুলতান আদিল শাহ, আর এই সময় আওরঙ্গজেব বিজাপুর আক্রমণ করে দেন। সেই সময় শিবাজি তার সৈন্যবাহিনী নিয়ে মুঘলদের সাহায্য করেছিলেন। এরপরেই বিজাপুরের গর্দান চলে আসে শিবাজির হাতে, আর বিজাপুরের ফুল কন্ট্রোল চলে আসে আওরঙ্গজেবের হাতে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আওরঙ্গজেব তখনও দিল্লির মাসনাদে বসেননি। তিনি তখন সারা ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পণ নিয়েছেন। বাবা শাহজাহানের চোখে তিনি জাতে উঠতে চাইছিলেন তখন, কিন্তু ভাগ্য অন্য কিছুই লিখেছিল তার অদৃষ্টে। সালটা 1657। মুঘল সাম্রাজ্যে এই সময় ক্ষমতা বদলের পালা চলছিল। মুঘল সম্রাট শাহজাহান তার বড় ছেলে দারা শিকোকে দিল্লির বাদশাহ ঘোষণা করে দিয়েছিলেন, আর এই ঘটনাটা একদম পছন্দ হয়নি আওরঙ্গজেবের। 1658 সালের ফেব্রুয়ারি মাসে তিনি নিজেকে দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করলেন। এর ঠিক 2 মাস পর, অর্থাৎ মে মাসে তিনি দারা শিকোকে বন্দি তো করলেনই, সঙ্গে নিজের বাবা শাহজাহানকেও বন্দি করলেন। আর শুধু তাই নয়,
নিজের দাদা দারাশিকোর মাথা কেটে দেওয়ার হুকুম দিলেন আওরঙ্গজেব, আর সেই কাটা মাথা উপঢৌকন হিসেবে পেশ করলেন শাহজাহানের কাছে। এরপর পাকাপাকিভাবে দিল্লির মাসনাদে বসলেন আওরঙ্গজেব। সিংহাসনে বসার পরে আওরঙ্গজেব উত্তর ভারতে নিজের আধিপত্য সম্পূর্ণরূপে বিস্তার করার কাজে মন দিলেন, আর এই সুযোগকে কাজে লাগিয়েছিলেন ছত্রপতি শিবাজি। তিনি দক্ষিণে প্রায় সমস্ত মুঘল এলাকাগুলো নিজের দখলে নিতে শুরু করলেন। কিন্তু আহমেদনগর এবং রেজিনের দুর্গ যখন শিবাজি নিজের দখলে আনেন, তখন আওরঙ্গজেব এবং শিবাজির সম্পর্কে প্রথম চিড় ধরে। মুঘলদের 40টারও বেশি দুর্গ ততদিনে দখল করে নিয়েছিলেন বীর মারাঠা শিবাজি। শিবাজির বীরত্ব এবং রণনীতির খবর দিল্লি অবধি যখন এসে পৌঁছয়, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপর নড়ে চড়ে বসলেন আওরঙ্গজেব। তিনি শিবাজির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে ভেবেছিলেন শিবাজি আসলে ছোটখাটো যোদ্ধা, তাই তিনি প্রথম দিকে শিবাজিকে তেমন পাত্তা দেননি। কিন্তু শিবাজির প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখতেন আওরঙ্গজেব। এরপর তিনি খুব সহজেই শিবাজিকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করেন। 11 জুন 1665 তৎকালীন মুঘল সেনাপতি রাজা প্রথম জয়সিংকে পাঠানো হয় শিবাজির কাছে। আওরঙ্গজেব এবং শিবাজির মধ্যে একটা সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় ওই দিনই। এই চুক্তি বিখ্যাত পুরন্দরের চুক্তি নামে পরিচিত। এই চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ছিল। কি সেই শর্ত? 1. শিবাজির দখল করা 35টা দুর্গের মধ্যে 23টা দুর্গ মুঘলদের ফেরত দিতে হবে, আর বাকি 12টা দুর্গ শিবাজির নিয়ন্ত্রণেই থাকবে। 2. আওরঙ্গজেবকে ক্ষতিপূরণ হিসেবে 4 লক্ষ হুন মুদ্রা দিতে হবে। 3. শিবাজির পুত্র সম্ভাজিকে মুঘল দরবারে 5000 অশ্বারোহীর মনসবদার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এখানে একটা কথা বলে রাখি, সম্ভাজি কিন্তু তখনও নাবালক। আর 4 নম্বর শর্ত ছিল শিবাজি মুঘল দরবারে উপস্থিত না থাকলেও চলবে। এটা সম্পূর্ণ শিবাজির ইচ্ছের উপর নির্ভর করবে, কিন্তু বিজাপুরের যে কোনো সমস্যায় শিবাজিকে মুঘল সেনাদের হয়ে লড়তে হবে। এই চুক্তি স্বাক্ষর করার জন্য শিবাজিকে আগ্রায় ডেকে পাঠান সম্রাট আওরঙ্গজেব। মে 1666 আওরঙ্গজেবের নিমন্ত্রণে ছত্রপতি শিবাজি নিজের 9 বছরের ছেলে সম্ভাজিকে নিয়ে হাজির হন আগ্রার মুঘল দরবারে। আওরঙ্গজেবের 50তম জন্মদিন উপলক্ষে আগ্রায় উৎসবের আসর বসেছিল সেই দিন। শিবাজি এবং তার পুত্র মুঘল দরবারে উপস্থিত হতেই তাকে মনসবদারদের সঙ্গে এক লাইনে দাঁড় করানো হয়। শিবাজি রাজা না হলেও একজন বীর যোদ্ধা ছিলেন, আর তার স্থান আর যাই হোক মনসবদারদের থেকে অনেকটাই উঁচুতে ছিল। তাই মুঘল দরবারে তার সঙ্গে এই ধরনের ব্যবহারে ছত্রপতি শিবাজি ভীষণই রেগে যান এবং ভরা সভায় তিনি আওরঙ্গজেবের সামনেই এর প্রতিবাদ করেন। মুঘল সম্রাটের সামনে প্রতিবাদ, এই সাহস শিবাজি ছাড়া আর কারোর থাকতে পারে না। কিন্তু এরপরেই শিবাজি বুঝলেন আগ্রায় আসা আসলে তার ভুল সিদ্ধান্ত ছিল। আওরঙ্গজেব সঙ্গে সঙ্গে শিবাজিকে বন্দী করলেন। আগ্রার কোতোয়াল রাম সিং এর কড়া নজরদারিতে রাখা হলো শিবাজিকে। আগেই বলেছি, শিবাজির ইচ্ছে না হলে তাকে বন্দী করার সাধ্য কারও ছিল না। শিবাজি জানালেন তার শরীর ভীষণ অসুস্থ এবং তাড়াতাড়ি সেরে ওঠার জন্য তিনি আগ্রার সমস্ত ফকির এবং সন্ন্যাসীদের প্রত্যেকদিন মিষ্টি বিতরণ করতে চান। এরপরেই শুরু হলো শিবাজির মিষ্টি বিতরণ। তবে কেল্লা থেকে বেরোনোর আগে প্রত্যেকটা মিষ্টির ঝুড়ি খুব ভালো করে চেক করত পাহারাদাররা। প্রত্যেক দিনই মিষ্টি যাচ্ছে ফকির এবং সন্ন্যাসীদের জন্য। এর মধ্যে 2 মাস কেটে গেছে, তাই একসময় পাহারা শিথিল হলো। গার্ডরা মিষ্টির ঝুড়ি চেক করা বন্ধ করে দিলেন। 19 আগস্ট 1666 দুটো মিষ্টির ঝুড়ির মধ্যে লুকিয়ে বসে পড়লেন শিবাজি এবং তার পুত্র সম্ভাজি। আর ওদিকে শিবাজির বিশ্বস্ত অনুচর হিরোজি ফরজান্দ শিবাজির ছদ্মবেশ ধরে বিছানায় শুয়ে থাকলেন, যাতে প্রহরীরা ভাবে শিবাজি ঘুমোচ্ছেন। হিরোজিও পরে সুকৌশলে সেখান থেকে সরে পড়েন। কয়েকশো অতন্দ্র প্রহরীকে রীতিমতো বোকা বানিয়ে নিজের পুত্রকে নিয়ে বন্দি অবস্থা থেকে পালিয়ে যান শিবাজি। আওরঙ্গজেবের কাছে এর থেকে বড় অপমান আর কিচ্ছু হতে পারত না। মুঘল সালতানাত সেদিনই শিবাজির বুদ্ধিমত্তায় কেঁপে উঠেছিল। ধরা পড়ার হাত থেকে বাঁচতে শিবাজি সরাসরি মহারাষ্ট্রে যাননি। তিনি সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে প্রথমে মথুরা, তারপর ইলাহাবাদ এবং বারাণসী হয়ে পুরী পৌঁছন। সেখান থেকে দীর্ঘ পথ ঘুরে 1666 সালের ডিসেম্বরে নিজের রাজধানী রায়গড় দুর্গে নিরাপদে ফিরে আসেন। আওরঙ্গজেবের এই বিশ্বাসঘাতকতায় শিবাজি এবং আওরঙ্গজেবের সম্পর্ককে চিরশত্রুতায় বদলে দিয়েছিল। শিবাজি দুর্গে তো ফিরলেন, তারপর
রায়গড় দুর্গে পৌঁছানোর পরেই এক এক করে সমস্ত দুর্গগুলো পুনরায় নিজের দখলে আনলেন শিবাজি। কিন্তু এইভাবে যোদ্ধা হিসেবে কতদিন? তাই 1674 সালের 6 জুন মহারাষ্ট্রে একটা জাঁকজমকপূর্ণ বৈদিক অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং এই অনুষ্ঠানেই শিবাজি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করলেন। তবে এই রাজ্যাভিষেক এত সহজে হয়নি। মহারাষ্ট্রের স্থানীয় পুরোহিত থেকে শুরু করে বহু মানুষ শিবাজির রাজ্যাভিষেক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তাদের বক্তব্য ছিল, শিবাজি একজন বিদ্রোহী জমিদার, তিনি জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন না, তাই তার রাজ্যাভিষেক হতেই পারে না। এরপরেই শিবাজি বারাণসীর গাগা ভট্টকে মহারাষ্ট্রে ডেকে পাঠান। এই গাগা ভট্টই ছিলেন সেই সময়কার ভারত বিখ্যাত ব্রাহ্মণ পুরোহিত। তিনি গণনা করে বলেন, শিবাজি ছিলেন উদয়পুরের সূর্যবংশীয় সিসোদিয়া রাজপুত বংশের বংশধর, অর্থাৎ তিনি প্রকৃতই ক্ষত্রিয়। আর এরপরই রাজ্যাভিষেক হয় রাজার। রাজ্যাভিষেকের পূর্বে শিবাজিকে ভারতের 7টা পবিত্র নদী গঙ্গা, যমুনা, সিন্ধু, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা এবং কাবেরীর জল সংগ্রহ করে আনতে বলা হয়। একটা সোনার কলসে ওই জল রাখা হয়েছিল এবং সেই কলস থেকে শিবাজির মাথায় জল ঢেলে সম্পন্ন হয় শিবাজির রাজ্যাভিষেক। রাজ্যাভিষেকের পর শিবাজির নতুন নামকরণ হয় ছত্রপতি শিবাজি। রাজ্যাভিষেকের সময় হিন্দু ধর্মের রক্ষক হিসেবে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। কিন্তু রাজ্যাভিষেকের কয়েকদিনের মধ্যেই শিবাজির মা জিজাবাইয়ের মৃত্যু হয়, তাই তিনি নিজের রাজ্যাভিষেককে অপয়া বলে মনে করতেন। তাই ওই বছরই 24শে সেপ্টেম্বর পুনরায় তান্ত্রিক মতে ফের একবার রাজ্যাভিষেক হয় তার। আর এরপরই জন্ম নেয় একটা স্বাধীন সার্বভৌম রাজ্য মহারাষ্ট্র। আর এই মহারাষ্ট্রের রাজাধিনায়ক হিসেবে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মারাঠা বীর ছত্রপতি শিবাজি। তিনি তার রাজত্বকালে নিজস্ব স্বর্ণ এবং রূপোর মুদ্রাও প্রচলন করেছিলেন। স্বর্ণ মুদ্রার নাম ছিল শিবরাই। শুধু মুদ্রা প্রচলন নয়, মোগলদের ইসলামিক পঞ্জিকার ব্যবহার বন্ধ করেছিলেন শিবাজি। এর বদলে রাজ্যাভিষেক শাকা নামের একটা মারাঠা ক্যালেন্ডারের প্রবর্তন করেন। শিবাজি কেবল দক্ষ যোদ্ধাই ছিলেন না, একজন দূরদর্শী প্রশাসকও ছিলেন। সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা এবং রাজ্যে শান্তি বজায় রাখার জন্য তিনি 8 জন মন্ত্রীর একটা পরিষদ গঠন করেছিলেন, যা অষ্টপ্রধান নামে পরিচিত। এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্যই ছিল এই ব্যবস্থায় কোনো পদই বংশানুক্রমিক ছিল না এবং পেশোয়া ছাড়া বাকিদের সামরিক দায়িত্ব পালন করতে হতো, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেতে হতো। এই পদগুলো ছিল 1. পেশোয়া বা প্রধানমন্ত্রী, যার দায়িত্ব ছিল রাজার অনুপস্থিতিতে সামগ্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করা, এছাড়াও রাজ্যের কল্যাণে কি কি করণীয় সেই সব দিকেও নজর রাখা। 2. অমাত্য বা মজুমদার কিংবা অর্থমন্ত্রী, রাজ্যের আয় ব্যয় এবং হিসেবপত্র পুঙ্খানুপুঙ্খভাবে রাখা ছিল এদের দায়িত্ব। 3. সুরুনিশ বা স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব ছিল রাজার সমস্ত আদেশ, ফরমান এবং চিঠিপত্র লেখালেখি এবং তাতে রাজকীয় শিলমোহর দেওয়া। 4. ওয়াকিয়া নবিশ বা গোয়েন্দা, এদের রাজদরবারের দৈনন্দিন সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হতো। রাজার নিরাপত্তার দায়িত্ব থাকত এদের কাঁধেই। 5. সারি নওবত বা প্রধান সেনাপতি, সেনাবাহিনীর নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকত এদের কাঁধে। এছাড়াও যুদ্ধক্ষেত্রের কৌশল এবং সেনাবাহিনী পরিচালনা করতেন এরা। 6. দাবির বা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং বিদেশি দূতদের অভ্যর্থনার দায়িত্ব পালন করতেন এরাই। দানাধ্যক্ষ বা ধর্মীয় প্রধান, ধর্মীয় অনুদান, উৎসব, আচার অনুষ্ঠান এবং রাজপরিবার তথা রাজ্যের জনহিতকর কাজের তদারকি করতেন এরা। 8. ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি, দিওয়ানি এবং ফৌজদারি মামলা চূড়ান্ত রায় বা বিচার কার্য পরিচালনা করতেন তিনি। এ তো গেল অভ্যন্তরীণ রাজ্য পরিচালনার কথা। সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার সঙ্গে সঙ্গেই ছত্রপতি শিবাজি রাজ্য বিস্তারেও মনোনিবেশ করেছিলেন। প্রায় একার স্ট্র্যাটেজিতেই মুঘলদের অবস্থা খারাপ করে দিয়েছিলেন তিনি। 1674 সালে রাজা হওয়ার পর ছত্রপতি শিবাজি মাত্র 6 বছর বেঁচে ছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি দক্ষিণ ভারতে মারাঠা সাম্রাজ্যের সীমানা বিস্তারে বিরাট ভূমিকা পালন করেছিলেন। রাজা হওয়ার পরেই 1674 থেকে 1675 সালের মধ্যে শিবাজি মুঘলদের খানদেশ, বাগলান ও গুজরাটের একাংশে আক্রমণ চালান এবং এই অঞ্চলগুলো থেকে রাজস্বের 1/4 আদায় করেন। ইতিহাসে এই রাজস্ব আদায় চথ নামে পরিচিত। এছাড়াও কোলি এবং কারওয়ার অঞ্চলেও নিজের আধিপত্য বিস্তার করেছিলেন শিবাজি।
এরপর তিনি দাক্ষিণাত্য অভিযানে বেরোন। তবে শিবাজি খুব ভালো করেই জানতেন কর্ণাটক জয় করা তার একার পক্ষে সম্ভব নয়। তাই তিনি গোলকোন্ডার কুতুব শাহী সুলতানের সঙ্গে একটা সন্ধি চুক্তি স্বাক্ষর করেন এবং সুলতান ছত্রপতি শিবাজিকে তার সেনাবাহিনী দিয়ে সাহায্য করেন। এরপর শিবাজি প্রায় 50,000 সেনা নিয়ে সুদূর দক্ষিণে অগ্রসর হন। 1677 থেকে 1678 এই 2 বছরের মধ্যেই তিনি ভেলোর এবং জিঞ্জি দুর্গ জয় করেন। এই জিঞ্জি দুর্গটি পরবর্তীতে মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের প্রধান আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই সময়ে তিনি ফের একবার বুদ্ধির পরিচয় দেন। শিবাজির সৎ ভাই ছিলেন ভেঙ্কোজি। ভেঙ্কোজির সঙ্গে শিবাজির সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু শিবাজি ভালো করেই বুঝতে পেরেছিলেন যে এই পারিবারিক ঝামেলায় লাভ হতে পারে শত্রুপক্ষের। তাই তিনি দাক্ষিণাত্য অভিযানের সময় ভেঙ্কোজির সঙ্গে হাত মেলান। এরপর মহীশূর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ছত্রপতি শিবাজি সবসময় অশ্ববাহিনী নিয়ে যুদ্ধে যেতেন, তাই অনেকেই হয়তো জানেন না ভারতের নৌ সেনাবাহিনী নির্মাণেও শিবাজির বিশেষ ভূমিকা রয়েছে। শিবাজির রাজত্বকালেই ভারতের পশ্চিম উপকূলের অনেকটাই পর্তুগিজদের দখলে ছিল। বিদেশি এই শক্তিকে দমন করার জন্য শিবাজি একটা স্পেশাল নৌবাহিনী প্রস্তুত করেছিলেন। আর এই নৌবাহিনী পরিচালনা করার জন্য খাঁধেরি বান্ধেরি দ্বীপে একটা নৌঘাঁটিও স্থাপন করেছিলেন ভারত মায়ের এই বীর সন্তান। শিবাজির দাক্ষিণাত্য অভিযানের সফলতা দেখে আওরঙ্গজেব ফের একবার শিবাজিকে শায়েস্তা করার প্ল্যান করেন, কিন্তু এবারও মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং শিবাজি আর একবার মুঘলদের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন। ছত্রপতি শিবাজির সঙ্গে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের এটাই ছিল শেষ যুদ্ধ। এই যুদ্ধ জালনার যুদ্ধ নামে পরিচিত। সালটা তখন 1679। এই সময়ই মুঘলদের একটা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের স্থান ছিল জালনা। ওই বছরই নভেম্বর মাসে শিবাজি মহারাজ তার সৈন্যবাহিনী নিয়ে জালনা আক্রমণ করেন এবং মুঘলদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি খনি থেকে প্রচুর ধনসম্পদ লুট করেন এবং প্রায় সমস্ত এলাকা নিজের দখলে নিয়ে আসেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আওরঙ্গজেব তার অন্যতম বিশ্বস্ত এবং শ্রেষ্ঠ সেনাপতি রণমস্ত খানের নেতৃত্বে এক বিশাল মুঘল বাহিনী পাঠান শিবাজিকে বন্দী করার জন্য। এদিকে শিবাজি তার সৈন্যবাহিনীর সঙ্গে জালনা থেকে ধনসম্পদ নিয়ে রায়গড় দুর্গে ফিরছিলেন। আর এই সময় মুঘল সেনারা মারাঠাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর সাঙ্গামানের অঞ্চলে মারাঠা এবং মুঘলদের মধ্যে এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই সাঙ্গামানের অঞ্চলটির বর্তমান নাম আহলিয়ানগর। বর্তমানে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় এই স্থানটা অবস্থিত। মুঘল সেনারা প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে সাঁড়াশি রণনীতি অবলম্বন করেছিলেন। এর ফলে যুদ্ধের প্রথম দিকে মারাঠারা বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়ে। এই সময় শিবাজির অন্যতম বিশ্বস্ত সেনাপতি সিদোজি নিম্বালকর বীরের মতো যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। শিবাজি এই সময়ই বুঝতে পেরেছিলেন বিরাট মুঘল বাহিনীর কাছে সম্মুখ সমরে পরাজয় নিশ্চিত। তাই শিবাজি এই সময় গনিমি কাবা নামের একটা রণনীতি অবলম্বন করেন। তিনি তার সমগ্র সেনাবাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে দেন। বহিরজি নায়ক নামের এক মারাঠা গোয়েন্দা এই সময় শিবাজিকে সাহায্য করেছিল। শিবাজি মুঘলদের চোখে ফাঁকি দিয়ে একটা গোপন এবং দুর্গম পাহাড়ি পথ দিয়ে সমগ্র ধনসম্পদ সহ নিরাপদে পাট্টা দুর্গে এসে আশ্রয় নেন। মুঘল সেনাদের ব্যর্থতা আওরঙ্গজেবকে এতটা বিমর্ষ করেছিল যে আওরঙ্গজেব ভরা রাজদরবারে একবার দুঃখ করে বলেছিলেন শিবাজিকে বোধহয় জীবিত ধরা সম্ভব নয়। আর আদতে হলোও তাই। জালনার যুদ্ধই ছিল শিবাজির জীবনের শেষ যুদ্ধ। এরপর 1680 সালের মার্চ মাস নাগাদ ছত্রপতি শিবাজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে বাসা বাঁধে আমাশা এবং রক্তবমি শুরু হয়। শেষমেশ রায়গড় দুর্গে 1681 সালের 3রা এপ্রিল রোগে ভুগে মৃত্যু হয় ভারতের অন্যতম বীর যোদ্ধা ছত্রপতি শিবাজির। কথিত আছে শিবাজিকে যখন চিতায় পোড়ানো হচ্ছিল তখন তার প্রিয় কুকুর বাঘিয়া সেই চিতায় ঝাঁপ দেয়। আর সেই কারণেই আজও রায়গড় দুর্গে শিবাজির সমাধির পাশেই বাঘিয়ার একটা স্মারক মূর্তি রয়েছে। ছত্রপতি শিবাজির মৃত্যুর খবর দিল্লি পৌঁছতেই মুঘল সম্রাট আওরঙ্গজেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছিলেন কাফের নরকে গেছে। তবে এর সঙ্গে সঙ্গে আওরঙ্গজেব আর একটা কথাও বলেছিলেন, শিবাজি একজন মহান রাজা ছিলেন যিনি একটা নতুন সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং আমার বিশাল বাহিনীও তাকে দমন করতে পারেনি। ভাবতে পারছেন একটা সাধারণ পরিবারে বেড়ে ওঠা শিবাজি তার বীরত্ব এবং বুদ্ধির ওপর ভর করে গড়ে তুলেছিলেন এক বিরাট সাম্রাজ্য। মুঘলদের বিশাল সেনাবাহিনী তথা আওরঙ্গজেব বারবার ব্যর্থ হয়েছেন ছত্রপতির কাছে
ছত্রপতির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, ছত্রপতি শিবাজি মানেই হল বীরত্ব, বুদ্ধিমান এবং বিচক্ষণ শাসক। ভারতের এই বীর সন্তানকে আমার তরফ থেকে রইল শ্রদ্ধা এবং কুর্নিশ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আর কমেন্টে জানাবেন আজকের কন্টেন্ট কেমন লাগলো। হর হর মহাদেব।